আমাদের আজকে এক্সপেরিমেন্টের নাম হচ্ছে পোস্ট অফিস বক্সের মাধ্যমে অজানা রোধ নির্ণয়। এটা আসলে অনেক ওল্ড একটা টেকনোলজি বলা যায় না, টেকনিক বলা যায়। তো এটার আপডেট হচ্ছে মিটার ব্রিজ। মিটার ব্রিজে খুবই সহজে আমরা কাজ করে ফেলতে পারি, বের করে ফেলতে পারছি যে জকিটাকে একটু সরাইছি, এদিক এদিক সরাইছি, ব্যালেন্স পেয়ে গেছি। কিন্তু এইখানে ব্যালেন্স কন্ডিশনটা পাওয়াটা একটু কঠিন, আবার সার্কিট বুঝাটাও আর একটু সময়ের ব্যাপার, হিসাবটাও একটু অনেক লেন্দি আর কি। তাহলে আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে পোস্ট অফিস বক্সের সাহায্যে অজানা রোধ নির্ণয়। পোস্ট অফিস বক্সের সাহায্যে অজানা রোধ নির্ণয়। এটা আসলে দুই একটা ক্লাসে পড়ানো হয়, খুব বেশি দরকার বর্তমান জগতে নাই, কারণ এর আপডেট হচ্ছে মিটার ব্রিজ। আপডেট চলে আসলে পরেরটা আর কেউ ইউজ করতে চায় না। আমাদের এরকম আপডেট যেহেতু চলে আসছে মিটার ব্রিজ, একটু ড্র্যাগ করলেই হয়, স্লাইড করলেই আমরা হিসাবটা পেয়ে যাই, মাথায় কোনো কিছু নিতে হয় না, অন্ধের মতো করে ফেললে হয়। তো আমরা তাহলে দেখি যে আসলে পোস্ট অফিস বক্সটা কেন পোস্ট অফিস এরকম নামকরণ করা হলো। আচ্ছা, বাস্তবে পোস্ট অফিস বক্স এরকম একটা বক্সের মধ্যে অনেকগুলো রোধ, এই যে রোধের সমন্বয় বা সমবায়, এটা তোমরা আগের থেকে দেখে আসতেছো। কেউ কি বলতে পারবা এরকম একটা কিছু দেখছো আগে, সেটার নাম কি ছিল? রোড বক্স। হ্যাঁ, পোস্ট অফিস বক্স মূলত একটা রোধ বক্স। আমাদের রোধ বক্সে আগে ছিল এরকম দুইটা লাইন, এখন এখানে আরো একটা লাইন এক্সট্রা আছে, তিনটা। কিছু কিছু পোস্ট অফিস বক্সে আরো বেশি লাইন থাকতে পারে। এখন এখানে স্পেশাল একটা, মূলত এই যে বক্সটার কারণে এরকম নামকরণ এরকম না, ও পোস্ট অফিসের ক্ষেত্রে বা ওইখানে কল করা যেত আগে, ফোন কল করা যেত, পার্সোনাল ফোন অ্যাভেলেবল ছিল না। তো দেখা যেত যে কানেকশন দিয়ে আসছে কারোর কাছে, কানেকশন ছিঁড়ে গেছে, ঝড় বৃষ্টি এরকম ছিল, সিকিউরিটি প্রবলেম ছিল আর কি। এখন পুরো এলাকা ঘুরে দেখা সম্ভব ছিল না যে কোথায় ছিঁড়ে গেছে বা কোথায় শর্ট সার্কিট হয়ে গেছে। তখন আসলে এইখান থেকেই বসেই, অফিস থেকে বসেই এইখানে কানেকশন গুলাকে চেক করা যাইত যে কোথায় ছিঁড়ে গেছে কিনা, কেন কানেকশন পাচ্ছে না, শর্ট সার্কিট হয়ে গেছে কিনা। তো মূলত এই কারণটাতেই এই বিষয়টাকে আবিষ্কার করা হয়েছিল। তো অনেকগুলো কানেকশন, এই যে যেগুলো স্ক্রু দেখতেছো সবগুলাই কানেকশন। তো রোধের ব্যাপারে তো তোমরা আগে থেকে জানো, এখানে দুইটা বিষয় একটু অন্যরকম। দেখো এই যে খেয়াল করে দেখো, এই যে এইখানে একটা মেটালের সামনে প্লাস্টিক, এইখানে একটা মেটালের সামনে প্লাস্টিক, এই দুইটা হচ্ছে সুইচ। আমি বলছিলাম বিভিন্ন ধরনের সুইচ আছে, এই দুইটা এখানে এক ধরনের সুইচ। এই সুইচটার নাম হচ্ছে প্লাগ সুইচ, প্লাগ প্লাগ সুইচ। বা তুমি এটা সরি, এটা প্লাগ সুইচ না, এটা প্রেস সুইচ। প্রেস, চাপ দিয়ে করতে হয়, প্রেস সুইচ। বা বাংলা যদি বলো তাহলে বলতে পারো টেপা চাবি, মানে টিপ দিয়ে ধরে রাখতে অন করতে হয় আর কি, টেপা চাবি। তুমি যদি এখানে এখানে চাপ দাও নিচের দিকে, তাহলে দেখো নিচে একটা মেটাল আছে, ওইটার সাথে টাচ হয়ে যাবে, তাহলে সুইচ অন হয়ে যাবে। এখানে দুইটা প্রেস সুইচ বা টেপা চাবি ব্যবহার করা হয়। এই সুইচ গুলো একটু স্পেশালিটি হলো, তুমি যখন ছেড়ে দিবা তখন কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন ব্যাটারি থেকে আর পাওয়ার নিবে না। আর আমরা যে ওই যে এই যে এখানে একটা সুইচ দেখা যাচ্ছে, আমরা প্লাগ সুইচ ব্যবহার করতাম আগে, ওই এখানেও আছে, এটাকে আমরা ওইভাবে হাইলাইট করব না। প্লাগ সুইচ একবার লাগাই ফেললে যতক্ষণ পর্যন্ত আমি না খুলবো ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হইতেই থাকবে। ঝামেলা এখানে, মানে বিদ্যুৎ প্রবাহিত হওয়া মানে কি, পাওয়ার ক্ষয় হওয়া। খালি পাওয়ার ক্ষয় হওয়া না, আমাদের সিস্টেমটাকে গরম করে ফেললে, সিস্টেমটা যদি উত্তপ্ত হয়ে যায় তখন রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়ে যায়। তোমরা পড়ছো, তাপমাত্রা পরিবর্তনের সাথে রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়ে যায়।
বলো। ট্যাপার সুইচের সুবিধাটা হচ্ছে যতক্ষণ তুমি চেপে ধরে রাখছো ততক্ষণ এই সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহিত হইতেছে। যখন তুমি ছেড়ে দিছো তখন সার্কিট থেকে ব্যাটারি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আর ব্যাটারি যদি ওপেন হয়ে যায় তাহলে কোনো কারেন্ট ব্যয় হবে না। ওকে, এই হইলো এই সার্কিটের নতুন বিষয়। আর এখানে লস অফ কানেকশন তোমরা দেখতেই পাইতেছো, এই যে যতগুলো স্ক্রু এর মতো দেখতে পাচ্ছ সবগুলাই কানেকশন। আমরা দেখবো যে এই কানেকশনটা কিভাবে দিতে হয় আর হচ্ছে যে এটা দিয়ে হিসাবটা কিভাবে করতে হয়। মূলত আজকে এটাই, প্র্যাকটিক্যালি দেখবো না। প্র্যাকটিক্যাল আগামী দিন দেখবো, এটা খুবই অল্প অ্যাটেনশন দিলে হবে। প্র্যাকটিক্যালি না করলে দূরে থেকে দেখায় অতটা লাভ নাই। ওকে, এটা আসলে এই দেখতে পাইতেছো এখানে একে রাখছে হুইস্টন ব্রিজ একটা, তোমরা সবাই চিনো, অনেকদিন ধরে দেখতেছো। হুইস্টন ব্রিজের নীতিতে এটা কাজ করে। এটার আপডেট হচ্ছে আমাদের মিটার ব্রিজ, যেটা আমরা করে ফেলছি। এখন এটার সাথে স্যার তাহলে এটা করে আমাদের লাভ কি হবে? আই মিন যদি আমরা আপডেটটা পেয়ে গেছি তাহলে তো এটার আমাদের প্রয়োজন নেই, তাই না? সিলেবাস আছে, এটা আমাদের সিলেবাসে আছে, এই কারণে করতেছি। ওকে, আমাদের মিটার ব্রিজের একটা বড় একটা প্রবলেম আছে, এটা হলো যে আমাদের যে 1 মিটার লম্বা যে তারটা ব্যবহার করি না, এটা যদি খুব ভালো না হয় তাহলে কিন্তু হিসাবটা অনেক গড়বড় হয়ে যাবে। খুব ভালো বলতে আমরা বলতেছি প্রতি সেন্টিমিটারে রোধের পরিমাণ নির্দিষ্ট। প্রথম সেন্টিমিটারে যদি 1 ওহম হয়, দ্বিতীয় সেন্টিমিটারেও 1 ওহম, তৃতীয় সেন্টিমিটারেও 1 ওহম, এটা বলতেছি আমরা, কিন্তু বাস্তবে নাও হইতে পারে। আবার যখন আমরা যে আমাদের জকিটাকে ড্র্যাগ করি না, চেপে নিয়ে যাই, কোনো কিছুকে চাপ দিলে ওইখানে রোধের পরিমাণ কমে যায়, ঝামেলাটা এখানে আছে। এটা অবশ্যই তারপরেও মিটার ব্রিজ বেস্ট, এটা আসলে কোনোভাবে যায় না আর কি, আগের টেকনোলজি। তাহলে দেখি আমরা নতুন টেকনোলজিতে এটা আমি বলতেছি হুইস্টন ব্রিজ, তাই না? হুইস্টন ব্রিজের যে নীতি, সেই নীতিতে এটা কাজ করবে। হুইস্টন ব্রিজ নীতির একটা বড় একটা অংশ হচ্ছে আমাদের গ্যালভানোমিটার বলে দিবে যে নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে কিনা, নিস্পন্দ বিন্দু পাওয়া গেছে কিনা। নিস্পন্দ বিন্দু মানে হচ্ছে যদি দুইটা বিন্দু থাকে, আমাদের একটা ভিএ একটা বিন্দু থাকে আর একটা ভিবি আর একটা বিন্দু থাকে, এরকম যদি দুইটা বিন্দু থাকে, আমরা যদি এই যে গ্যালভানোমিটারটাকে এইভাবে লাগাই দেই ভিএ আর ভিবির মধ্যে, যদি দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না থাকে, ভিএ আর ভিবি সমান হয়, তাহলে আমাদের গ্যালভানোমিটারটা এরকম শূন্য দেখাবে, আদারওয়াইজ ডান অথবা বামে চলে যাবে। এটা হচ্ছে গ্যালভানোমিটারের কাজ, যে তড়িতের উপস্থিতি আছে কিনা, বা যে দুইটা বিন্দুতে লাগানো হয়েছে গ্যালভানোমিটারকে, এই যে ভিএ তে লাগানো হইলো আর ভিবি তে লাগানো হইলো, এই দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য আছে কিনা আমাদের গ্যালভানোমিটার বলে দেয়। তা আমাদের খুব উপকারী একটা বন্ধু। ওকে, তাহলে গ্যালভানোমিটার নিয়ে এখানে আমাদের কাজ করতে হবে, বারবার চেক করে দেখতে হবে যে নিস্পন্দ বিন্দু আসলো কিনা। আমরা যখন ছোটকালে যা বলতাম যে আম্মা রান্না হয়েছে কিনা এরকম আর কি, যে আসলো কিনা খুঁজে দেখতে হবে। এই যে চাবিগুলো এখানে একটু স্পষ্ট করে দেখা যাচ্ছে, এই যে এটা তো মেটালের তৈরি, এই প্লাস্টিকে যখন আমি চাপ দিব এই মেটালের মধ্যে গিয়ে টাচ হবে, প্রেসিং যে কিটা, তখন সার্কিটটা কমপ্লিট হবে। ওকে, এখন সার্কিটের ভেতরে আমরা ঢুকি, এটা বাইরে থেকে দেখলাম। এটাকে আমরা যদি একটা চিহ্ন দিয়ে দেখি, আমরা তো বইয়ের মধ্যে এই পুরা বক্স সহ আঁকলে কেমন দেখা যায়, আঁকতে পারবো না, আমরা সব সময় সহজটা আঁকি। তো সহজ করে যদি আঁকি তাহলে আমরা এইভাবে আঁকি। এখানে অনেকগুলো রোধ দেওয়ার অপশন আছে, আমরা শুধু টপ যে ভিউটা এটা আঁকলাম, বক্স টক্স অমুক তমুক সবকিছু বাদ দিয়ে দিলাম। তো এখানে কিছুক্ষণ আগে দেখছিলাম যে 3 লাইনে রোধ দেওয়ার অপশন আছে, এরকম এস এর মতো অপশন আছে। আর আমরা বলতেছি যে এটা হুইস্টন ব্রিজের মতো, তার মানে পি থাকবে, কিউ থাকবে, আর থাকবে, এস থাকবে। কি বলবা বুশরা? নো স্যার, আমি আচ্ছা, তাহলে হুইস্টন ব্রিজ যেহেতু বলতেছি, তাহলে পি কিউ আর এস থাকবে। তারপরে যদি সাম্য অবস্থায় চলে আসে তাহলে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস আসবে,
একদম একটা সহজ একটা সমীকরণ চলে আসলো। এর মধ্যে ৩টা রাশি যদি জানা থাকে তাহলে আরেকটা রাশি খুব সহজে আমরা বের করে ফেলতে পারি। এখন এইখানে হুইস্টন ব্রিজটা কিভাবে আছে? খেয়াল করে দেখো, এইখানে আমি আরেকবার ছবিটা দেখাই। এখানে দেখাই। দেখো, এই যে উপরের যে লাইনটা, এই লাইনের সাথে নিচের লাইনটাকে একটা মেটাল দিয়ে যুক্ত করা আছে। খেয়াল করে দেখো, এই যে একটা মেটাল দিয়ে যুক্ত করা আছে। মেটাল দিয়ে যুক্ত করা আছে। তো কোনো বিন্দুকে যদি আমি তার দিয়ে যুক্ত করে দেই, দুইটা বিন্দুকে যদি তার দিয়ে যুক্ত করে দেই, তাহলে ওই দুইটা বিন্দু একই বিন্দু। আমাদের সার্কিটের মধ্যে মনে করো এরকম আছে, এরকম একটা ব্যাটারি আছে, এরকম আছে। তো এ আর বি এর মধ্যে তার দিয়ে যুক্ত করে দিছি। তার মানে কি দুইটা বিন্দু আসলে একই বিন্দু, বা দুইটা বিন্দুর ভোল্টেজ এক, দুইটা বিন্দুর ভোল্টেজ একই। এটাই এখানে আমাদের এই কনসেপ্টটা কাজে লাগবে, যে এই যে এখানে আমরা এই কোণার বিন্দুটাকে আমরা এ বিন্দু হিসেবে চিহ্নিত করছি, আর এই বিন্দুটাকে চিহ্নিত করার দরকার নাই, এটা আসলে এই বিন্দু, কারণ এর মাঝখানে আমরা একটা বড় মেটালের প্লেট দিয়ে রাখছি, মেটালের একটা রড দিয়ে রাখছি অ্যাকচুয়ালি। তাহলে এই দুটো বিন্দু একই বিন্দু। এইখানে আমরা মূলত এ বি সি ডি 4টা বিন্দু চিহ্নিত করতে চাচ্ছি। খেয়াল করে দেখবা 4টা বিন্দু কোনটা আমি দেখাচ্ছি। এই বাম পাশের প্রথম বিন্দুটা, এটা হচ্ছে এ বিন্দু, এখানে থেকে কানেকশন নিব আমরা। তারপরে কি মাঝের একটা বিন্দু, এই বিন্দুটাকে আমরা বি বিন্দু বলতেছি। আর ডান পাশের যে বিন্দুটা, এটাকে আমরা সি বিন্দু বলতেছি। যেগুলো বিন্দু বলতেছি এখান থেকে আমরা কানেকশন নিব। এই যে এটা হচ্ছে এ বিন্দু, এই যে এখান থেকে কানেকশন নেওয়া যাবে, এটা বি বিন্দু। মাঝে যে রোধ নেওয়ার অপশন আছে, এগুলা আমাদের হিসাব আপাতত নাই। এই যে তিনটা চাবি আছে, এরপরে আবার এই যে হাতের পেছনে আরেকটা কানেকশন নেওয়ার অপশন আছে। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু। আর এই যে আমরা এখানে দেখি, তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, আর এইটা হচ্ছে সি বিন্দু। তাহলে এটাও আমাদের এ বিন্দু, এইটা তাহলে আমাদের ডি বিন্দু। ঠিক আছে, ওকে। তাহলে 3টা বিন্দু এখানে আমরা চিহ্নিত করলাম। কাজ আছে আমাদের, 3টা বিন্দু চিহ্নিত করলাম, এ বি সি ডি। এখন এই যে 3টা বিন্দু আমরা চিহ্নিত করে ফেলছি, ওরা চিহ্নিত করে দিছে অলরেডি, সি ডি চিহ্নিত করে দিছে। এ আর বি এর মাঝে যে রোধগুলো আছে, আমরা রোধ বক্স দিয়ে অনেকবার কথা বলছি, রোধ বক্স নিয়ে আপাতত কথা বলতেছি না, শেষের দিকে আবার কথা বলবো, কারণ এখানে রোধ বক্স নিয়েই কাজ। রোধ বক্স যে ভালো করে বুঝবে না, সেই এক্সপেরিমেন্টটা করতে পারবে না, বুঝবে করতে পারবে না। আবার কথা বলবো রোধ বক্স নিয়ে। তো এই যে এ আর বি এর মাঝে যে রোধগুলো আছে, এখান থেকে যে কোনো একটাকে অ্যাক্টিভ করলাম বা দুইটাকে অ্যাক্টিভ করলাম, তাহলে এ আর বি এর মাঝে একটা রোধ অ্যাক্টিভ হয়ে গেল। তো এই রোধটাকে আমরা বলতেছি আমাদের হুইস্টন ব্রিজের পি, হুইস্টন ব্রিজের পি কিউ আর এর পি রোধটা এটা। তারপর বি আর সি এর মাঝে রোধ দেওয়ার অপশন আছে। আমরা যদি এটাকে খুলে দেই তাহলে 10 যুক্ত হবে, আর বাকিগুলোকে যদি অফ করে দেই তাহলে এই কিউ এর মান হবে 10। আমরা এটা জানি, অনেকবার শিখছি। তাহলে এখানে 10, কিউ এর মান 10 দিলাম, তাহলে পি এর মান আমরা 10 দিই আপাতত, তাহলে তোমাদের ঠিক আছে। তাহলে পি ইকুয়াল 10 দিলাম, কিউ ইকুয়াল 10 যুক্ত করলাম, দুইটা রোধের মান দিলাম আর কি আপাতত। তাহলে পি কিউ পেয়ে গেলাম। এবার আর কোনটা, আর হচ্ছে এই যে এর পরে থেকে এই যে এখানে যে কানেকশনটা আছে না, এখান থেকে শুরু করে এই পুরাটা মিলে হচ্ছে আমাদের আর, আর যে রোডটা ছিল সেটা। এই দেখো, এই কানেকশনের মধ্যে কোনো এই নাই, ছেদ নাই, বিচ্ছিন্নতা নাই, এই সবগুলো মিলে হচ্ছে আমার আর। সবগুলো মিলে বলতে কি, আমরা তো যে কোনোটা নিতে পারি, যে কোনোটাকে বাদ দিতে পারি। যদি আমরা 1 নেই, তো বাকিগুলোকে অফ করে দিব, এরকম করে জাস্ট এইগুলোকে চাবিগুলোকে সংযুক্ত করে দিব। তাহলে আর এর মান হবে, আর এর মান হবে 1, এটা আমরা জানি, বেশ কয়েকবার দেখা হয়েছে। তাহলে পি এর মান আমরা 10 নিলাম, কিউ এর মান 10 নিলাম, আর এর মান 1 নিলাম। এখন আমরা আমাদের টার্গেট হচ্ছে অজানা রোধ নির্ণয়। অজানা রোধটা কোথায় যুক্ত করব? অজানা রোধটা যুক্ত করব ডি আর সি এর মাঝে। ডি আর সি এর মাঝে, এই যে ডি আর সি এর মাঝে একটা রোধ যুক্ত করলাম, একটা তার যুক্ত করলাম আর কি, একটা তার যুক্ত করে দিলাম, একটা তার যুক্ত করে দিলাম ডি আর সি এর মাঝে। এখন আমি কানেকশনটা দেখাচ্ছি, তারপরে হুইস্টন ব্রিজের সাথে এটার মিলটা কোথায় ওটা পরের স্লাইডে আছে, দেখাচ্ছি। মানে পি কিউ আর এস কিভাবে আমরা পেয়ে গেলাম, বললাম যে এটা হুইস্টন ব্রিজ, ওটা দেখাচ্ছি। এখন সি আর সি থেকে একটা কানেকশন বের হয়ে দেখো একটা চাবিতে গেছে,
কে ওয়ানে গেছে, খেয়াল করে দেখো সি থেকে একটা কানেকশন বের হয়ে কে ওয়ানে গেছে। কে ওয়ানটা দেখো এখানে লেখা আছে এ প্রাইম, এ প্রাইম এর মানে হচ্ছে এই যে এ কানেকশনটা আছে না এখানে, এর সাথে নিচ দিয়ে তার দিয়ে এর সাথে যুক্ত আছে, যুক্ত করা আছে। তার মানে কি এই পয়েন্ট আর এ পয়েন্ট একই কথা, ভেতর দিক দিয়ে নিচ দিয়ে এখানে একটা কানেকশন দেয়া আছে, ঠিক আছে। আর এইখানে যে বি প্রাইম বলা আছে এটাও তাহলে কোথায়, এই বি বিন্দুর সাথে যুক্ত করা আছে, বি বিন্দুর সাথে যুক্ত করা আছে, বি বিন্দুর সাথে যুক্ত করা আছে। আর গ্যালভানোমিটারটা দেখো ডি আর বি এর মাঝে, এই যে ডি আর বি এর মাঝে, এই যে এই বি এর কানেকশন যেহেতু আছে তার মানে এটা বি, ডি আর বি এর মাঝে আমরা একটা গ্যালভানোমিটার যুক্ত করে দিছি একটা চাবির মাধ্যমে। ওকে, এখন তাহলে আমরা দেখি যে এটা আমাদের হুইস্টন ব্রিজের সাথে কিভাবে মিলে যায় এক্ষুনি। আচ্ছা এটা একটু সহজ করে দেখানো হয়েছে আর কি। এ আর বি এর মাঝে একটা রোধ দিয়ে দেখানো হয়েছে সুবিধার জন্য, আর বি আর সি এর মাঝে একটা রোধ দিয়ে দেখানো হয়েছে, আর এই সি আর ডি এর মাঝে একটা তার এইভাবে দেখানো হয়েছে। আর এ আর ডি এর মাঝে ওই যে দুইটা যে লাইন ছিল এটাকে একটু সহজ করে দেখানোর চেষ্টা করা হয়েছে। এ থেকে একটা কানেকশন কে ওয়ান এর মধ্যে নিয়ে আসা হয়েছে, এটাকে ব্যাটারি দিয়ে সি এর সাথে যুক্ত করা হয়েছে। আর ডি থেকে একটা কানেকশন গ্যালভানোমিটারের মাধ্যমে এই বি এর সাথে কে টু দিয়ে যুক্ত করা হয়েছে। এটা একটু সহজ করা হয়েছে। এবার আমরা আমাদের উদ্দেশ্য যেটা হুইস্টন ব্রিজের সাথে মিলায় দেখবো, তার আগে আমরা হুইস্টন ব্রিজটা আরেকবার দেখে নিই। যাদের হুইস্টন ব্রিজ এখন মুখস্থ হয় নাই তারা তো মানে খুবই কপাল পোড়া। আমাদের হুইস্টন ব্রিজ হচ্ছে এরকম একটা সার্কিট যেখানে দুইটা রোধ এই পি আর কিউ দুইটা রোধ শ্রেণীতে, আবার আর এবং এস আরো দুইটা রোধ শ্রেণীতে যুক্ত থাকে, আবার এরা আবার পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত থাকে। সমান্তরালে যুক্ত যে শ্রেণীতে যুক্ত এইসব করলাম, এইসবের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল যদি এই পি আর কিউ আর আর এস এই দুইটার অনুপাত সমান হয়, পি বাই কিউ ইকুয়াল আর বাই এস অনুপাত যদি সমান হয় তাহলে বি আর ডি বিন্দুতে, খেয়াল করে দেখো বি আর ডি কোনটা, এসি কিন্তু না, ওই দুইটা শ্রেণী রোধের মাঝের যে বিন্দুটা ছিল, দুইটা শ্রেণী রোধের মাঝের যে বিন্দু ছিল ওই দুইটা বিন্দুতে যদি আমি একটা গ্যালভানোমিটার যুক্ত করি, যদি এরকম সাম্য অবস্থা এরকম সমান হয় তাহলে ওই এর ভেতরে যে গ্যালভানোমিটার যুক্ত করব গ্যালভানোমিটার কোনো বিক্ষেপ দেখাবে না, গ্যালভানোমিটার আমাকে শূন্য দেখাবে, নিস্পন্দ বিন্দু দেখাবে। নিস্পন্দ মানে স্পন্দিত হবে না, নিস্পন্দ নিস্পন্দন দেখাবে যদি আমরা এই কাজটা করতে পারি। কোন কাজটা? যদি পি বাই কিউ ইকুয়াল আর বাই এস বানাইতে পারি, কোনোভাবে যদি বানাইতে পারি। এটা হচ্ছে হুইস্টন ব্রিজ। কাজ হচ্ছে নিস্পন্দ বিন্দু খুঁজে বের করে অজানা রোধ নির্ণয় করা, মানে তোমার পি কিউ আর তিনটা জানা থাকবে, আরেকটা তুমি বের করে ফেলবা, এর জন্য অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন পড়ে, সেটা তুমি জানো। এটা হলো আমাদের হুইস্টন ব্রিজ। এখন দেখো আমরা দুইটা চাবি লাগাইছি এখানে, বি আর ডি এর মাঝে গ্যালভানোমিটারের আগে একটা টেপা চাবি প্রেসিং কি লাগাইছি। দেখো সাধারণ কি আমরা এইভাবে প্রকাশ করতাম, সাধারণ কি কে এইভাবে প্রকাশ করতাম, প্রেসিং কি কে দেখো আর একটু ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে, দুইটা কানেকশন এইভাবে দেখানো হয়েছে। এটাকে চাপ দিলে এখানে কানেকশন সৃষ্টি হয়, আর এটাকে যদি চাপ দেই তাহলে সরাসরি কানেকশন সৃষ্টি হয়, ছেড়ে দিলে কোনো চেঞ্জ হয় না। ওকে, তাহলে এখানে একটা গ্যালভানোমিটারের আগে বা পরে যেটাই করো এখানেও দেখাতে পারো একই কথা, কানেকশন একটা চাবি, আর ব্যাটারি আর সি এর মাঝে বা এর মাঝে এখানেও দেখাতে পারো, সমস্যা নাই, একটা চাবি। বই যেভাবে দেখাচ্ছে আপাতত ওইভাবে দেখাও, যখন এক্সপার্ট হয়ে যাবে তখন ভিন্ন দেখাবা। এটা হলো আমাদের হুইস্টন ব্রিজের সার্কিট, যেটা রোধ ব্যালেন্সের মাধ্যমে অজানা রোধ নির্ণয় করতে পারে। এইটার সাথে আমাদের পোস্ট অফিস বক্সের তুলনা আমরা করতেছি। কিভাবে তুলনা? দেখো দেখো এ আর বি এর মাঝে পি, এই যে এখানেও দেখো এ আর বি এর মাঝে একটা রোধ আছে পি, আর বি আর সি এর মাঝে একটা রোধ আছে কিউ। এখানে দেখো বি আর সি এর মাঝে একটা রোধ আছে কিউ, ঠিক আছে। আবার দেখো ওই যে এস এর মতো যে অপশনটা ছিল, এই যে ঘুরে গিয়ে এখানে গিয়ে তারপরে ডি ছিল, এই এ থেকে এই যে ঘুরা অংশটুকু ইউ এর অংশটুকু এইটুকু হচ্ছে আর রোধ। আর রোধটা কিভাবে যুক্ত আছে দেখো, এ আর ডি এর মাঝে, এখানেও দেখো এ আর ডি এর মাঝে আর রোধ একটা যুক্ত আছে। তাহলে তিনটা বাহু আমরা শিওর হয়ে গেলাম, পি কিউ আর।
এবার এসটা দেখো কার কার মধ্যে যুক্ত আছে, ডি আর সি এর মধ্যে যুক্ত আছে। আমরা দেখি আমাদের কি আছে, এই যে সি আর ডি এর মাঝে আমরা একটা রোধ যুক্ত করছি, যেটা বলতেছি আমরা এস, যেই রোধটা আমরা নির্ণয় করব। এ হলো আমাদের 4টা রোধ যে যুক্ত করা আছে, এটা আমরা দেখে ফেললাম। এবার দেখো আমাদের গ্যালভানোমিটারের কানেকশনটা ঠিক আছে কিনা। আমি অন্যগুলো মুছে দিচ্ছি, গ্যালভানোমিটারের কানেকশন আর ব্যাটারি কানেকশনটা একটু নিশ্চিত করতেছি। হ্যাঁ, দেখো ডান পাশে দেখো তো গ্যালভানোমিটারের কানেকশন কোথায় দেওয়া আছে, বি আর ডি এর মাঝে। এখানেও দেখো, এই দেখো এই ডি থেকে গ্যালভানোমিটারের কানেকশন নিয়েছি, আর এই যে বি থেকে নিচের দিক থেকে একটা কানেকশন নিয়ে এসে এখানে রাখছি। তাহলে ঠিক আছে, কে টু বি আর ডি এর মাঝে আছে, ওকে, তাহলে এটা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। এবার কে ওয়ানটা কি করছি আমরা, এই যে এখান থেকে এ একটা কানেকশন নিয়ে আসছিলাম, আর এখান থেকে সি এর মাধ্যমে ব্যাটারি বা সেল কানেকশন দিয়েছি এ এর সাথে। এখানে খেয়াল করো, এই যে সি আর এ থেকে আমরা ব্যাটারির কানেকশন দিছি একটা চাবির মাধ্যমে। আচ্ছা, এটা কে ওয়ান, এর মাধ্যমে আমরা কানেকশনটা দিয়েছি। তাহলে আমরা শিওর হয়ে গেলাম পোস্ট অফিস বক্সের যে যে বিন্দুতে যে যে রোধগুলো দেওয়া আছে, একই রকম ভাবে আমাদের হুইস্টন ব্রিজের মধ্যেও কানেকশন দেয়া আছে। তার মানে হুইস্টন ব্রিজ আর পোস্ট অফিস বক্স সেম, একই, ভিন্ন কোনো সার্কিট না। একটাকে একটু বাঁকায় বাঁকায় করা হয়েছে, আরেকটাকে একটু সোজা করে উপস্থাপন করা হয়েছে, জাস্ট, আর কিছু না। এখন হচ্ছে সাম্যাবস্থা নিয়ে আসলেই কি হয়ে যাবে, আমরা জেনে যাব যে এই যে অজানা রোধটা কত। এখানে দেখো পি জানা, কিউ জানা আর অজানা, তিনটাই জানা। আমরা এই যে যেখান থেকে রোধ দিব, এখানে এখানে সবগুলো রোধই আমরা জানি। এটা এটার মান যদি হয় মনে করো 1, এটা 2, এটা 3, এটা 4, তো যদি একটা তুলে ফেলি তাহলে 1 যুক্ত হয়ে যায়, পি হয়ে যাবে 1। আর যদি এটা এটা তুলি তাহলে কি হয়ে যাবে 1, এরকম নির্দিষ্ট। আবার এখানে রোধগুলো নির্দিষ্ট। তার মানে পি কিউ আর তিনটা নির্দিষ্ট। এসটাকে আমার বের করতে হবে, এসটাকে আমার খুঁজে খুঁজে বের করতে হবে। তাহলে কি করব আমরা, আচ্ছা এই মিটার ব্রিজের একটা সার্কিট খুঁজে যদি বের করতে পারি, এসটা খুঁজে যদি বের করতে পারি, তাহলেই আমাদের কাজ শেষ। এখন দেখো আমরা কি করি, পি বাই কিউ এটা তো একদম প্রথমে শুরুতে আমরা দিয়ে রাখবো নির্দিষ্ট করে, একদম নির্দিষ্ট। মনে করো দুইটাই 1 দিলাম, তাহলে দুইটাই 1 দিলে 1/1 সমান 1। এবার আর বাই এস 1 হইতে হবে, আর বাই এস 1 হইতে হবে। এখন এস তো জানি না আমরা, এস এক্স, এস আমরা জানি না, এস আমরা জানি না। এখন তাহলে আমরা আর কিভাবে যুক্ত করব, আর কিভাবে সেট করব, কেউ কি বলতে পারবা? পি বাই কিউ জানি আমরা, কিন্তু এস জানি না। এখন আর কে এমন ভাবে যুক্ত করতে হবে যেন পি বাই কিউ ইকুয়াল আর বাই এস হয়। তাহলে আর কে আমরা কিভাবে এখানে বসাবো, কোন রোধটা তুললে আর হয়ে যাবে বুঝবো কিভাবে, কোন চাবিটা তুললে এস এর সমান হবে বুঝবো কিভাবে? এটা আসলে অনেকগুলা স্টেপের যোগফল। ধরো এক্স এর একটা মান আছে, আমরা মানে আমাদের হিসাবের সুবিধার জন্য বলতেছি আমি, এস এর মান হচ্ছে মনে করো 701, 701। তাহলে তোমার চেক করে দেখতে হবে, একটা একটা করে চেক করে দেখতে হবে। এক থেকে নিয়ে যখন তুমি 701 পর্যন্ত যাবা, তখন কি হবে, তোমার এই যে গ্যালভানোমিটার এটা নিস্পন্দ বিন্দু দেখাবে, গ্যালভানোমিটারটা নিস্পন্দ বিন্দু দেখাবে। তাহলে তুমি শিওর হয়ে যাবা যে নিচেরটা যেহেতু 701, উপরেরটা যেহেতু এখন আমি 701 বসাইছি, তাহলে নিচেরটা 701। তা না হলে নিস্পন্দ বিন্দু আসার কথা না, মানে কখনোই আসবে না, অসম্ভব। তার মানে আমাদের 701 পর্যন্ত যাইতে হবে, খুঁজে যাইতে হবে, লেংদি প্রসেস। এখন আজকে আমি 701 পর্যন্ত কিভাবে যাব প্র্যাকটিক্যাল ভিডিওটাও দেখাবো না, তো তোমাদের কাছ থেকে এখন হিসাব শুনতে চাবো যে আমাদের যে রেজিস্ট্যান্স বক্স আছে, তো এইখান থেকে আমরা কিভাবে 701 পর্যন্ত যাইতে পারবো আমাকে। আচ্ছা, তার আগে আমাকে বলো তো যে তোমার কাছে যদি এই টাকাগুলো থাকে, ঠিক আছে, দোকানের কাছে এই টাকাগুলো আছে, তাহলে তোমার কি কি প্রবলেম হতে পারে?
ছোট জিনিসপত্র কিনতে গেলে কি কি সমস্যা হতে পারে? এখন আর পড়া নাই, এখন জেনারেল নলেজ। 500 টাকা আছে, 1000 টাকা আছে, মনে করো 100 টাকার নোট নাই, মনে করো 100 টাকাও আছে, ওইটা আমি দিতে ভুলে গেছি। ছোট জিনিস কিনতে গেলে কি প্রবলেমে পড়বা? ভাঙতে পারবো না। ভাঙতি দিতে পারবে না বা তুমি দিতে পারবে না, তাহলে লেনদেনে অনেক বড় একটা ঝামেলা হবে। এখন আমার যে রেজিস্ট্যান্স বক্স আছে, রেজিস্ট্যান্স বক্স থেকে ওই 701 আমি করতে চাই। কত করতে চাই? 701। তাহলে আমি কি করব? এখানে রেজিস্ট্যান্স বক্স, রেজিস্ট্যান্স গুলোর মান আমি বলে দিচ্ছি। আমি আজকে হিসাব নিয়ে এই কারণে কথা বলতেছি, হিসাব নিয়ে অনেক কথা যদি না বলি তাহলে কিছুই হবে না, তোমরা এটা করতেই চাইবা না। হিসাবটা যদি আগে মাথায় ক্লিয়ার হয় তাহলে কাজ করা সহজ হবে। তুমি কি এই যে রেজিস্ট্যান্স বক্স আছে এটা দিয়ে কি 701 বানাইতে পারবা? ওই যে উপরে রেজিস্ট্যান্স গুলো মান দিয়ে দিচ্ছি আমি, 1 2 2 5, তারপর হচ্ছে 10 20 50। আমরা যদি এখানে একটা ওহম মিটার লাগাই, মানে যেটা বলে দিতে পারে রোধ কত, রোধ এখানে কত রোধ যুক্ত করা হয়েছে বলতো। এখন আমাদের এই মিটারটা কত দেখাবে? যে অবস্থায় কানেকশনটা আছে এই অবস্থায় এখানে কত দেখাবে, কত ওহম দেখাবে? স্যার 110। স্যার বক্সটা ওখানে লেখা আছে টোটাল যেটা রোধ। ও আচ্ছা, টোটাল 110 লেখা আছে। টোটাল 110 লেখা আছে, তুমি 110 পর্যন্ত নিতে পারবা, কিন্তু তুমি কি নিছো কিনা আমার কোশ্চেন তো এটা। এখন কত দেখাবে? জিরো। হ্যাঁ, এখন 0 দেখাবে, কারণ আমাদের টেকনিকটা হইলো এর ভেতরে নিচে, সবাই খেয়াল করো, সবাই বই অন্তত মনে মনে হইলো বইলো, হ্যাঁ তারা মুখে বললে তো বলে, এই নিচে 50 ওহম এভাবে যুক্ত আছে। এই 50 এর মানে হচ্ছে এই যে দুইটা মেটাল প্লেট আছে, রড আছে, এই রডের নিচে 50 ওহম যুক্ত করা আছে। তুমি যদি এই চাবি দিয়ে শর্ট করে দাও তাহলে এই রোদের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, তার মানে এটা সার্কিট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তাহলে এখানে রোধ তখন শূন্য, এখানে রোধ তখন শূন্য। দেখো প্রত্যেকটাতেই যুক্ত করা আছে, আমাদের চাবি প্রত্যেকটাতে যুক্ত করা আছে, কোনো জায়গা থেকে খুলে ফেলা হয় নাই, কোনো প্লাগকে খুলে ফেলা হয় নাই। তার মানে কি প্রত্যেকটাই এখানে শূন্য হয়ে গেছে। তো এই বর্তমান যে কানেকশন এই অনুযায়ী এখানে শূন্য দেখাবে, এখানে শূন্য দেখাবে। এখন আমরা এই যে কে যেন বললো ভুলে গেলাম, বললো যে এটা দিয়ে আমরা সর্বোচ্চ 110 ওহম মাপতে পারবো বা সর্বোচ্চ 110 ওহম নিতে পারবো, সর্বোচ্চ 110 ওহম নিতে পারবো। তার মানে 701 ওহম নিতে পারবো না, অন্য আরেকটা রোধ বক্স লাগবে। এখন আমরা 110 কিভাবে নিতে পারি এটা একটু হিসাব করে দেখি, এখানে খেয়াল করে দেখি। আমি তোমাদের সুবিধার জন্য এ বি সি ডি ই এফ জি এইচ চিহ্নিত করলাম তোমাদের সুবিধার জন্য। এখন দেখো ওই যে 1 2 2 5 একে বলছি, এতে আছে 1 ওহম নিচ দিয়ে যুক্ত আছে, আর বিতে আছে 2 ওহম, আর সিতে 2, আর ডিতে 5, ইতে হচ্ছে 10 ওহম, এফ তে 20, জি তে 20, এইচ তে 50 এভাবে যুক্ত করা আছে। তুমি যখন চাবিটা খুলে ফেলবা তখন সার্কিটের মধ্যে এই যে এখানে যে এখন 0 দেখাচ্ছে ওইখানে অত ওহম দেখাবে। এখন তোমরা আমাকে বলো তো, যদি আমি 15 করতে চাই, আচ্ছা 15 না, অন্যরকম দিই, 7 করতে চাই,
এখানে 7 ওহম দেখাইতে চাই বা 7 ওহম নিতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? সি আর ডি খুলে ফেলতে হবে। সি আর ডি তুলে ফেলতে হবে না? আচ্ছা, তোমরা কি এই জিনিসটা নিশ্চিত হয়েছো যে আমরা যদি এই সার্কিট বক্স থেকে বা রোধ বক্স থেকে 7 ওহম নিতে চাই, তাহলে আমাদের কি কি করতে হবে? মুবাশিরা বলছে যে সি আর ডি চাবিটা যদি তুলে ফেলি, তাহলে 2 + 5 ওহম এই সার্কিটের মধ্যে যুক্ত হয়ে যাবে। এই বিষয়টা কি মানে কারোর কাছে ক্লিয়ার না, এরকম আছো? আচ্ছা, আমি তাহলে ধরবো। ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এখন তোমরা যদি এখন 71 করতে চাও, তাহলে কি করবা? আমি নাম ধরে জিজ্ঞাসা করব। এই মিম বলো। 312 মিম। 312 মিম। আরে যোগ বিয়োগ হিসাব। 70 ওহম নিতে চাই, তাহলে কি করতে হবে? কোন 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 প্লাগ তুলে ফেলতে হবে এখান থেকে? প্লাগ তুললেই তো রেজিস্ট্যান্স যোগ হবে। এবার আমি 70 চাই, তাহলে কি করতে হবে? এইচ আর জি খুলে ফেলতে হবে। এইচ আর জি, গুড। এইচ আর জি একই সাথে যদি তুলে ফেলি, তাহলে 70 ওহম হয়ে যাবে। এখন তোমাকে যদি বলি এখন 99 করতে হবে, কে পারবা? দ্রুত করো তো দেখি। এখান থেকে আমি 99 ওহম নিতে চাই। এইচ জি এফ ই এইচ এ বি সি ডি এইচ জি এফ বি সি ডি। বি সি ডি। ঠিক আছে, দেখো তো। অন্যরা চেক জি করে স্যার, দেখো তো। ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। আমার কাছে মনে হয় যারা মনোযোগী হয়েছো, তারা হিসাবটা অন্তত বুঝতে পারছো যে আমি এইখান থেকে 110 পর্যন্ত 110 পর্যন্ত যে কোনো রোধ নিতে পারবো। 110 পর্যন্ত যে কোনো রোধ নিতে পারবো। আমি কম্বিনেশনটা চেঞ্জ করব, বারবার কম্বিনেশনটা চেঞ্জ করব। এখন ওই যে আমাদের যে 701 দরকার বলছিলাম, 701 দরকার বলছিলাম, তাহলে আমাদের মনে করো এখানে আরেকটা সারি আছে, এই রোধের আরেকটা সারি আছে, রোধের আরেকটা সারি আছে, এখানে মনে করো এখানে আরেকটা সারি আছে। একটু বড় করে রাখি। এখান থেকে কানেকশন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম আছে। ধরো এরকম আছে। এখন এখানে এই কানেকশনটা এখানে আছে। এখানে মনে করো লেখা আছে 100, তারপরে 200, 200, 500, 1000। আমি চিহ্নগুলো দেই। এবিসিডি তো আবার হারাই ফেলছি, দেখা যায় এ বি সি ডি ই এফ জি এইচ, এটা আই, এটা জে, এটা কে, এটা এল, এটা এম। এবার কি আমি 700 চেঞ্জ করে দিই একটু, 765 নিতে পারবো কিনা? 765 নিতে হলে কি করতে হবে? আগে যারা বলছো অন্যরা বলো। আয়েশা আক্তার বলো। 334। চিন্তা ভাবনা করে বলো। 765 ওহম নিতে চাই এখান থেকে। আরো আরেকটা লাইনের রোধ আছে আমাদের। 765 ওহম আমি কিভাবে নিব? অন্যরা হিসাব করতে থাকো। 765। স্যার আমি বলি মাসুদা স্যার বানু আমি বল। বলি। এল কে এইচ আর ডি হবে।
এল কে S D এইচ D ডি। আচ্ছা এল হচ্ছে 500, স্যার এখানে ইও হবে। E ও হবে E ই নিতে হবে। আচ্ছা এল হচ্ছে 500, কে হচ্ছে 200, তাহলে হয়ে গেল 700। তারপরে এইচ হচ্ছে 50, ই হচ্ছে আবার 10, ডি হচ্ছে 5। ওকে, তাহলে 765। ওকে, আমরা কিন্তু এই ডি দিয়েই শুধু 5 না, আমরা কিন্তু এই যে এ বি সি দিয়েও 5 বানাতে পারি, তাই না? আমাদের কিন্তু এই অপশন আছে। একই রকম হইতে হবে এমন কোনো কথা নাই, 765 হইলেই হইলো। ঠিক আছে, এ বি সি যদি তুলে দেই তাহলে কিন্তু 5 হয়। ওকে, এখন আমাদের যে সার্কিটটা আছে ওই সার্কিটে এরকম করে আহ, এতগুলা চেক করতে হবে। চেক করে দেখতে হবে যে আমাদের যে রোধটা, অজানা রোধটা নিছি ওইটা আসলে কত, ওইটা আসলে কত। মানে খুব লেংদি একটা কাজ, খুব লেংদি একটা কাজ। অজানা রোধটা নির্ণয় করাটা অত সহজ একটা কাজ না, খুব লেংদি একটা কাজ। তোমাদের বইতে একটা কত পৃষ্ঠা, আমার বইতে 195 পৃষ্ঠা ছকটা দিছিলাম, আমি এখন ভুলে এখন দেখতে পাচ্ছি না। দেখো তোমাদের বইতে ছক আছে একটা, এই পরীক্ষার একটা ছক আছে, অজানা রোধ নির্ণয়ের ছক। ওইখানে দেখো অজানা রোধ যদি এস হয়, আমি একটু লেখার চেষ্টা করি তাহলে তোমাদের সুবিধা হবে। 1:05 আগে বললো তো আমাকে, অজানা রোধ যদি এস হয়, অজানা রোধ যদি এস হয় তাহলে আমাদের কিভাবে খুঁজে 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 বের করতে হয়, কত সময় দিয়ে বের করতে হয়, এটা আমরা একটু দেখি। আমাদের ছকটা যদি আঁকি তাহলে তোমার কি হবে আর কি, সুবিধা হবে। আমি ছকটা আঁকতেছি। প্রথমে হচ্ছে তোমাদের বইতে যেটা আছে, প্রথমে হচ্ছে আননোন যে রোধটা এস, এটা নির্ণয় করতেছি আমরা। হ্যাঁ, তারপরে হচ্ছে উপরের যে পি কিউ, এটার নাম হচ্ছে আমরা দিছি অনুপাত বাহু। এটা শুধু অনুপাত নির্ণয় করে, ওই যে পি বাই কিউ নির্ণয় করে অনুপাত বাহু। তো অনুপাত বাহুতে রোধকে চেঞ্জ করা যায়। অনুপাত বাহু একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ। তো এখানে 3 ধরনের কম্বিনেশন দেখানো হয়েছে, তোমার অন্যরকমও থাকতে পারে। একটা হলো প্রথমে পি তে 10 নিছো, কিউ তে 10 নিছো, এটা 100, 10, 1000, 10। এই কিউ তে 10 নেওয়ার রহস্য আছে, এটা সম্পর্কে আমরা আগামী দিন বলবো নি, বা তোমরা যদি কেউ জেনে যাও তাহলে আমাকে আগেই বলতে পারো, এটা তোমাদের একটা চ্যালেঞ্জ যে কিউ তে কেন 10 নেওয়া হয়েছে। এবার হচ্ছে তৃতীয় যে বাহুটা, তৃতীয় আরেকটা বাহু আছে, সেটা হচ্ছে ওই যে বারবার চেঞ্জ করব আমরা ইউ এর মতো, যে বাকি অংশটা ছিল তৃতীয় বাহুতে রোধ। তৃতীয় বাহুর রোধটাকে আমরা আর দিয়ে প্রকাশ করতেছি। ওই যে 1 থেকে নিয়ে আমরা চেক করতে করতে 765 পর্যন্ত যাব। যখন 765 চলে যাব তখন আমাদের হিসাব শেষ। তার আগে কিন্তু বারবার বারবার চেক করতে হবে। একটা সহজ পদ্ধতি আছে, ওটা আমরা আগামীতে শিখবো কিভাবে সহজে 765 পর্যন্ত যাওয়া যাবে। এটা হচ্ছে তৃতীয় বাহু। এবার দেখো আমরা এখানে এখানে আরো 3টা কলাম আছে, 3টা কলামের প্রথমটাতে কি আছে, গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ, কাঁটার বিক্ষেপ। এই যে তুমি এখানে এই কম্বিনেশনের জন্য পি কিউ দুইটা 10 এর জন্য আর এর যখন 1 নিছো তখন বিক্ষেপ কোন দিকে, হয় ডান অথবা বাম হবে, তাহলে লিখে রাখতে হবে ডান। যদি বাম হয়, মনে করো 100 এর জন্য হয়েছে বাম, তাহলে বামটা লিখে রাখতে হবে। ঠিক আছে, ওকে, ডান বাম লিখলাম, বিক্ষেপের ক্ষেত্রে এটুকু লিখলাম, নিচে টুকু যাইতেছি না আমরা। এখানে কি আছে যেটা জানি না আমরা, এই যে আননোন যেটা, এইটা সম্পর্কে মন্তব্য করতে হবে, এটা সম্পর্কে মন্তব্য করতে হবে। মন্তব্যটা কি, এই যে একবার পাইলাম ডানে, একবার পাইলাম বামে, 1 ওহমের জন্য পাইলাম ডানে বিক্ষেপ আর 100 ওহমের জন্য পেলাম বামে বিক্ষেপ। মন্তব্য করব আমাদের যে অজানা রোধটা, এটা 1 থেকে
100 এর মাঝে, 100 এর মাঝে যে কোনো মান হইতে পারে, এভাবে আমাদের খুঁজে বের করতে হয় আর কি, 100 এর মাঝে। তো শেষ পর্যন্ত কমেন্ট আর কি, যে আসলে শেষ পর্যন্ত আমরা কত পাইলাম। তো এই 3টা স্টেপই ফুলফিল করার পরে আমরা পাবো যে 765 ওহম। এত বড় আমরা হিসাব করব না, আরো কম হিসাব করব। মনে করো 3.5 ওহম বা 3.57 ওহম পাইলাম। ঠিক আছে, এটা হলো আমাদের স্টেপ গুলো আর কি। স্টেপ গুলা কি হবে আগামী দিনের, সেটা আমি তোমাদের একটু ধারণা দিলাম যে আমাদের অনুপাত বাহু PQ এর মধ্যে প্রথমে একই রোধ নিব, তারপরে তৃতীয় যে বাহু 8টা আছে ওইখানে রোধগুলো চেক করে দেখব। একটা ডান একটা বাম যদি পাওয়া যায় তাহলে আমরা শিওর হব যে ডান আর বামের মাঝেই শূন্য আছে। ডান বাম মানে কি, আমাদের যে গ্যালভানোমিটার আছে, গ্যালভানোমিটার একবার ডানে বিক্ষেপ দিচ্ছে একবার বামে বিক্ষেপ দিচ্ছে। আচ্ছা ডান তো এই পাশে, একবার ডানে বিক্ষেপ দিচ্ছে একবার বামে বিক্ষেপ দিচ্ছে, তার মানে মাঝে শূন্য আছে, মাঝে কোথাও শূন্য আছে। তার মানে কি আমাদের রোধটা 1 আর 100 এর মাঝেই আছে। তো আসলে এই যে প্রথম যে স্টেপটা, এই স্টেপে আমরা শিওর হতে পারবো না। আমরা প্রথম স্টেপে শিওর হতে পারবো যে একটা রেঞ্জের মধ্যে, প্রথম স্টেপে আমরা একটা রেঞ্জ বের করতে পারবো। শিওর হতে পারবোই না এমন কোনো কথা নাই। এরকম যদি হয় যে ওই রোধটা পূর্ণ সংখ্যা, ওই রোধটা পূর্ণ সংখ্যা বা পূর্ণমান, তাহলে হয়তো প্রথমটা দিয়ে শিওর হয়ে যাব। কিন্তু আমাদের রোধ সাধারণত পূর্ণ সংখ্যায় থাকে না, দেখা গেল 3.75 ওহম। তাহলে আমাদের দশমিকের পরে যদি একটা ঘর থাকে তাহলে এই স্টেপে যাইতে হবে, দশমিকের পরে যদি 2টা ঘর থাকে তাহলে আরো পরে আরেকটা স্টেপে যাইতে হবে। সেটা আমরা আগামী দিন দেখব। ঠিক আছে, আমরা এখন শিওর হয়ে গেছি যে তৃতীয় বাহুর যে রোধটা, তৃতীয় বাহুর জন্য যে প্রয়োজনীয় রোধটা, এটা আমরা আমাদের রোধ বক্স থেকে দিতে পারবো, দিতে পারবো। এটা সমস্যা না, এক থেকে নিয়ে যত দরকার আমাদের, আমাদের যদি ওর মধ্যে থাকে, আমাদের রোধ বক্সের মধ্যে যদি থাকে তাহলে আমরা রেঞ্জের মধ্যে সাধারণত দেওয়া হবে, আমরা নির্ণয় করতে পারবো। এই ব্যাপারে আমরা মোটামুটি কনফিডেন্ট হয়ে গেলাম। এবার আমি তোমাদেরকে অফলাইনে কিছু প্রশ্ন করি। অফলাইন বলতে রেকর্ডের বাইরে আর কি, অফ দ্য রেকর্ড কিছু প্রশ্ন করি, তারপরে যারা অ্যাটেন্ডেন্স দেয় নাই অ্যাটেন্ডেন্স দিয়ে বাড়ি যাবে,